ভিতিনহা টু রিয়াল মাদ্রিদ, এই ডিলটা আদৌ সম্ভব হবে কি? রিয়াল মাদ্রিদ ভিতিনহাকে সাইন করাতে যে পরিমাণ অর্থ খরচ করা প্রয়োজন এটা করবে কিনা? পিএসজি তাদের মধ্যমাঠের প্রাণ ভোমরাকে ছাড়বে কিনা? ভিতিনহা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান কিনা? এই সমস্ত বিষয় নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করা যায়। রিয়াল মাদ্রিদের যখন ক্রাইসিসটা শুরু হয়, অর্থাৎ ছন্দপতন যখন থেকে শুরু হয়, সেই ছন্দপতনের মূল কারিগর হিসেবে যদি একজন মানুষকে সিলেক্ট করতে হয়, নির্ধারণ করতে হয়, সেই মানুষটার নাম হবে টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের খেলা যারা খালি চোখে বলেন বা নিখুঁত চোখে ফলো করে থাকেন বা ভক্ত হিসেবে যারা রিয়াল মাদ্রিদকে পছন্দ করেন, তাদের কাছে একটা বিষয় খুবই কমন, তাদের কাছে একটা প্রশ্নের উত্তর একেবারেই সহজ। মিডফিল্ডের যে ছন্দপতন হয়েছে রিয়াল মাদ্রিদের, ঠিক ওই জায়গায় ওই শূন্যতাটা আজ অব্দি রিয়াল মাদ্রিদ পূরণ করতে পারেনি। আর সেই শূন্যতার মেন ক্যারেক্টার টনি ক্রুস। টনি ক্রুসের মতন এই প্রোফাইলের একজন প্লেয়ার রিয়াল মাদ্রিদের না থাকার কারণে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করছে। এটা গত সিজনেও পরিষ্কার ছিল, চলতি সিজনে আরও বেশি চোখে লাগছে সবার। এই জায়গাটায় এই মুহূর্তে ভিতিনহার নামটা মোটামুটি সবার কাছে একেবারে সহজ হয়ে গিয়েছে এবং সবাই এটা উল্লেখ করছেন, যদি ভিতিনহাকে রিয়াল মাদ্রিদ আনতে পারে তাহলে বিষয়টা অনেক সমাধান হয়ে যাবে রিয়াল মাদ্রিদের জন্য। তাহলে শুরুতে যে প্রশ্নগুলো আপনার সামনে রেখেছিলাম, সেই প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দেওয়া যাক। পিএসজিকে তাদের মধ্যমাঠের এই প্রাণভোমরাকে ছাড়তে চাইবে কিনা? সহজ উত্তর, না, পিএসজি ছাড়তে চাইবে না। পিএসজি যদি ছাড়তে না চায় তাহলে কি রিয়াল মাদ্রিদ তাকে দলভুক্ত করতে পারে? প্রথম কথা হলো পারে না, কিন্তু যুক্তির মারপ্যাচে বা পরিস্থিতি যা দাঁড়িয়ে আছে তাতে করে অসম্ভব বলতে কিছু নেই। কেন এই কথাগুলো বললাম? যুক্তির মারপ্যাচ হলো, এই মুহূর্তে যেই সিজনটা চলমান রয়েছে, এই সিজনের মানে শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদ ভিতিনহাকে দলভুক্ত করবে এটার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে প্রশ্নটা কোথায়? সিজনটা যখন শেষ হবে তখন ভিতিনহাকে রিয়াল মাদ্রিদ দলভুক্ত করতে পারে, কিন্তু সেই জায়গায়ও কিন্তু একটা প্যাচ রয়েছে। প্যাচটা হলো, এই সিজন শেষ করার পর ভিতিনহার রিলিজ ক্লোজ হয়ে যাবে 90 মিলিয়ন। তো এই 90 মিলিয়ন রিয়াল মাদ্রিদের পক্ষে খরচ করাটা একেবারেই অসম্ভব না। তাদের এই মুহূর্তে যেই পরিমাণ ক্যাপাসিটি রয়েছে, অর্থনৈতিক অবকাঠামো, তাতে করে 90 মিলিয়ন একটা খুব সামান্যই বলা চলে ফ্লোরেন্তিনো পেরেজের জন্য। তাহলে এই সামান্য অর্থ দিয়ে পেরেজ যদি চান তাহলে ভিতিনহাকে দলভুক্ত করতে পারেন। তবে এই জায়গায় আরও একটা প্রশ্ন রয়েছে। চলতি সিজন শেষ হওয়ার পর যেই ব্যক্তির রিলিজ ক্লোজ 90 মিলিয়ন, সেই ব্যক্তি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান কিনা, এটা একটা বড় কোশ্চেন। যদি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান তাহলে পিএসজি তাকে আর ধরে রাখতে পারবে বলে মনে হয় না। তার কারণ হলো, পরিস্থিতি বলছে পিএসজির প্রাণভোমরা ভিতিনহা, কিন্তু তিনি যদি সেই দলে থাকতে না চান, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান, তাহলে সিজন শেষ হলে তার যে রিলিজ ক্লোজ 90 মিলিয়ন, এটা পেরেজ দিয়ে দিলে এই ডিলটা সহজেই হয়ে যাবে। তাহলে বাধা শুধুমাত্র দুটো জায়গায়। এক নম্বর বাধা হচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি কিনতে চায় তাহলে তাকে 90 মিলিয়ন খরচ করতে হবে। একই সাথে পিএসজি এই মুহূর্তে ছাড়তে না চাইলেও ভিতিনহা যদি চান তাহলে এই ডিলটা সম্ভব হতে পারে সিজন শেষে। তবে এর সাথেও আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সামনে কিন্তু বিশ্বকাপের আসর, এই সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বকাপের ডামাডোল বেজে যাবে, বিশ্বকাপ শুরু হয়ে যাবে। বিশ্বকাপের বছর আসলেই ফ্লোরেন্তিনো পেরেজের একটা সূক্ষ্ম পরিকল্পনা থাকে এই আসর থেকে এমন কিছু প্লেয়ারকে দলভুক্ত করা যারা অদূর ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের নামকে উজ্জ্বল করবে, দলের প্রাণ ভোমরা হতে পারে। আমি কয়েকটা নাম বলি, আপনি নিশ্চয়ই সেইগুলো রিলেট করতে পারবেন। থিবো কোর্তোয়া, কেইলর নাভাস, প্রত্যেককেই বিশ্বকাপের পরে কিন্তু রিয়াল মাদ্রিদ সাইন করেছিল। আরও আছে টনি ক্রুস, হামেস রদ্রিগেজ। এই মানুষগুলোকে বিশ্বকাপের পরে যখন রিয়াল মাদ্রিদ সাইন করায় তাহলে বোঝা যায় যে বিশ্বকাপের সিজন আসলেই ফ্লোরেন্তিনো পেরেজ চাতক পাখির মতো চেয়ে থাকে কাকে দলভুক্ত করা যায়। এখন টনি ক্রুসের যেই প্রোফাইল, এই একই প্রোফাইলের একজনকে যদি বিশ্বকাপের আসর থেকে নিয়ে আসেন তাহলে ভিতিনহার এই ডিলটা কিছুটা ডিলে হতে পারে। কিংবা ফ্লোরেন্তিনো পেরেজের যে একটা কৌশল আছে যে তুমি যদি এই দলের হয়ে খেলতে চাও তাহলে অপেক্ষা করো, তোমাকে যথাসময় নিয়ে আসা হবে। তার মানে হলো, তুমি তোমার চুক্তি ওখানে শেষ করো, তোমাকে মোটা অঙ্কের একটা সাইনিং বোনাস দিব, তোমাকে আমি ফ্রিতে দলভুক্ত করব।
তো এই জায়গাটায় একটা প্যাচ কিন্তু থেকে যায়। এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ পর্যন্ত, যে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ভিতিনহা ডিলটা সহজ হচ্ছে না, বা যতই রিউমার ছড়াক না কেন, শক্ত রিউমার আপনার সামনে আসুক না কেন, বিশ্বাস করতে একটু কষ্ট হবে। এজন্যই বলছি অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ পর্যন্ত। এই মুহূর্তে আপনার মনের মধ্যে আরও একটা প্রশ্ন আসতে পারে, তা হলো কোমো থেকে নিকো পাজকে ফিরিয়ে আনতে পারে রিয়াল মাদ্রিদ। তাহলে কি আসলেই ভিতিনহার প্রয়োজন আছে? দেখুন, ভিতিনহা এই মুহূর্তে যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে নিকো পাজকে যেতে অনেক সময় লাগবে। কিন্তু আপনি দেখুন, নিকো পাজ একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিংবা সেন্টার মিডফিল্ডার হিসেবে নিজেকে ধাতস্থ করছেন এবং সেইভাবেই নিজেকে প্রস্তুত করে আসছেন। এখন আপনি যদি টনি ক্রুস প্রোফাইলের একজন চান, সেই মানে ওই ধরনের প্রোফাইল বা ওই ঘরানার প্লেয়ারকে আপনি এই মুহূর্তে ইমিডিয়েটলি যেই সমস্যাটায় ভুগছে রিয়াল মাদ্রিদ, সেই দায়িত্বটা যদি আপনি নিকো পাজের উপরে ছেড়ে দেন তাহলে কিন্তু সেটা হয় না। আপনি বরং কম্পেয়ার করতে পারেন, নিকো পাজ যদি চলে আসে তাহলে আর্দা গুলারের কী হবে। আর্দা গুলারের এই মুহূর্তে যেই পরিস্থিতি বা যে অবস্থা, তাতে করে একটা বিষয় খুবই পরিষ্কার, তা হলো জুড বেলিংহামের সাথে এই ব্যক্তির বা আর্দা গুলারের অবস্থাটা একেবারে সিমিলার হয়ে যাওয়ার কারণে দুজনকে একসাথে খেলানোটা টাফ হয়ে যাচ্ছে। তো দুজনকে যদি একসাথে খেলতে দেওয়াটা টাফ হয়ে যায় তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হলো, যদি নিকো পাজ চলে আসে তাহলে এই জায়গায় একটা হাড্ডাহাড্ডি প্রশ্নর সম্মুখীন হবে দুজন, একজন হচ্ছে আর্দা গুলার, আছে নিকো পাজ। দুজনই একসাথে রিয়াল মাদ্রিদে থাকবেন কিনা, এখানে আমার একটা বিষয় চাওয়া থাকতে পারে, তা হলো আর্দা গুলারকে এক সিজনের জন্য লোনে ছেড়ে দেওয়া, তাতে করে সে প্লেইং টাইম পাবে, একই সাথে জুড বেলিংহামের পারফেক্ট রিপ্লেসমেন্ট তৈরি হয়ে যাবে। এক সিজন যদি লোনে কাটিয়ে আসে তাহলে মোটামুটি পরের সিজন থেকে জুড বেলিংহামের ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। সেই সাথে নিকো পাজ মিডফিল্ডে মোটামুটি যেই রসদের ঘাটতি আসে সেই রসদে আরও বাড়তি কিছু যোগ করতে পারে। আর সিজন শেষ হওয়ার পর বিশ্বকাপের আসর থেকে ভিতিনহার মতো একজন অথবা টনি ক্রুসের এই ধরনের প্রোফাইল যে কন্ট্রোল করতে পারে মাঠ, তাকে যদি আপনি নিয়ে আসেন বা পেরেজ যদি নিয়ে আসতে সক্ষম হন তাহলে ভিতিনহাকে ছেড়ে দিতে হবে। আর যদি না করেন তাহলে আপনি ধরে নিতে পারেন ভিতিনহা যদি চান তাহলে পিএসজির ধরে রাখার আর কোনো ক্ষমতা নেই, পেরেজ 90 মিলিয়ন ইউরোর মাধ্যমে ভিতিনহাকে দলভুক্ত করতে পারে। এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য, এবং আমি যেটা মনে করি সেটাই আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।